তো 16 বছর যেমন আছে রেখে দিলাম, 16 বছর যেমন আছে রেখে দিলাম, আর 2+3, 2/3 বছর যেটা আছে। তো 1 বছর মানে কত মাস? 1 বছর হচ্ছে কত মাস? 12 মাস। তাই 2 বছর হলে কি করি আমরা? 2 × 12। আর 3 বছর হলে কত মাস বার করার জন্য? 3 × 12। যদি বলতাম যে 8 মাস, এই 8 বছর কত মাস, তোমরা কি করতে? 8 × 12 মাস বার করে নিতে। কত? 8 × 12 = 96 মাস করতে। আমি বললাম যে 5 বছর, তাহলে 5 × 12 60 মাস। তো এত বছর, বছর থেকে মাসে যাব, তাহলে 12 দিয়ে গুণ করবো। 1 বছরকে 5 বছর বার করতে গেলে কী করি? 5 × 12, তাহলে 2/3 বছর, তাহলে 2/3 × 12। তোমরা এখান থেকে বছরটা থেকে মাস করে নিচ্ছি। তো 2/3 × 12, বছরটা কী হয়ে যাবে? মাস। 12 দিয়ে গুণ করে বেশি মাস লিখবো। তাহলে 16 বছর, 2 3 দিয়ে কাটলে কত? 4। তাহলে 4 × 2 = 16 বছর 8 মাস। 16 বছর 8 মাস, এটাই হবে অ্যান্সার। আর যদি কারো এসে এই পর্যন্ত করে অ্যান্সারটা রেখে দাও, কোনো অসুবিধা নেই, এই পর্যন্তই করলে কোনো অসুবিধা হবে না। ওকে, পরেরটা আমরা শুরু করব 7 দাগের পর। এবার 8 দাগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। 8 দাগের কোশ্চেনটা, 8 দাগের কোশ্চেনটা বলছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণটা আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তো কিছু টাকা, আমি আবারও বলেছিলাম যে কিছু টাকা যখন বলেছে, ব্যাস যা জানবো না আমি ধরে নেবো। তো ধরি পি টাকা কি করেছে, উনি ধার করেছে। ধরি পি টাকা ধার করেছেন, তাহলে আসলটা হচ্ছে পি টাকা ধার করেছে মানে 6 বছর পর তিনি দেখলেন, তাহলে সময় হচ্ছে কত? টাইম। সময় হচ্ছে টি, মানে টি দিয়ে রিপ্রেজেন্ট করেছে। টি হচ্ছে 6 বছর, তাহলে সময় ব্র্যাকেটে টি = 6 বছর। এটা বলে দিয়েছে, সময় 6 বছর। আর সরল সুদের পরিমাণ তার আসলের এত অংশ হবে, বার্ষিক সরল সুদের হার কত? ধরি এটাও নিয়ে নেবো যে সরল সুদের হার, পি টাকা ধার করেছেন, এবং এখানটায় লিখে দিই, এবং সরল সুদের হার R%। এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ধরি পি টাকা ধার করেছেন, সরল সুদের হার R%, আর সময় হলো 6 বছর। তো এবার বলছে যে সুদের পরিমাণ আসলের এত অংশ হয়ে গেছে। 6 বছর পর তিনি গিয়ে দেখলেন যে সুদের পরিমাণটা আসলের এত অংশ হয়ে গেছে। তো এবার যদি আমাকে বলতো যে 6 বছর পর ওই মান্নান মিয়া কত টাকা দেবে, যে লোকটার থেকে ধার করেছে কত টাকা দেবে, এই কত টাকাটা রিপ্রেজেন্ট করছে কি? সুদ প্লাস আসল, সুদ আসলকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু কোশ্চেনটা তোমরা যদি ভালো করে দেখো, সরল সুদের পরিমাণটা আসলের 3/8, মানে সরল সুদের কথা বলেছে, মানে ইন্টারেস্টের কথাটাই বলেছে। তাহলে আমরা এইটা আমাদের হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের পি, আর এটা হচ্ছে আমাদের 6 বছর টি। তাহলে সুদ ব্র্যাকেটে I = P/T/100, এত টাকা। এটা তো সরল সুদ আমরা বার করলাম, এটা সরল সুদটা আমরা বার করলাম যে 6 বছর পর মান্নান মিয়ার সরল সুদটা কত হয়েছে। কিন্তু তাও ওরা বলে দিয়েছে, বইতে বলে দিয়েছে, এই যে সরল সুদের পরিমাণটা হবে, মানে মান্নান মিয়ার যে সরল সুদটা হবে, সেই সুদটা আসলের 3/8। আসলের 3/8। তা আসল কত? পি টাকা। তাহলে পি এর 3/8 মানে পি এর 3/8 = কত? পি ইন্টু 3/8, পি ইন্টু 3/8, এত টাকা। পি টাকা, মানে পি টাকার, হ্যাঁ টাকা ছিল, তাহলে 3p/8, এত টাকা। তাহলে পি টাকার 3/8 মানে হচ্ছে পি ইন্টু 3/8 টাকা, মানে 3p/8, এত টাকা। এইটা কি বলছে? সরল সুদের যে পরিমাণটা সেটা হচ্ছে আসলের এত অংশ। তাহলে সরল সুদের পরিমাণটা এই জায়গাটা একটু দেখবে, সরল সুদের পরিমাণ হচ্ছে আমাদের এত। এই সরল সুদটা হবে কার সাথে সমান? 3p/8 এর সাথে সমান। কোশ্চেনটা একবার দেখে নাও, বলছে আসলের 3/8, আসল হচ্ছে পি, তার 3/8 মানে এত টাকা।
আসল হচ্ছে পি তার 3/8 মানে এত টাকা। এটা কার সাথে সমান? সুদের সাথে সমান। তাহলে প্রশ্নানুসারে পি আর 6/100 ইকুয়ালস টু 3p/8। এখানে কি হয়, তুমি পি আর জানো না, কিন্তু এখানে কি হয়, একটাই বেরিয়ে যাবে, যে পি আর পি দুদিক থেকে কেটে দিলাম, ক্লিয়ার হলো? তাহলে আর এখান থেকে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, ঠিক আছে? তাহলে আমার থাকছে কত, 3r/50 ইকুয়ালস টু 3/8। আবার 3 কেটে দিতে পারি, 3 ওপর দুদিক দিয়ে কেটে দিলাম, তো থাকছে কত, আর 50টাকে ওদিকে নিয়ে যাই, কিছু না থাকা মানে এখানে তো 1 আছে, 3 দিয়ে 3কে কাটা মানে 1, তাহলে এখানে 1 রয়েছে, তাহলে 50 দিয়ে গুণ হয়ে যায়, কত যায়, 50/8, মানে কীরকম রয়েছে বলি, 1/8, এখানে 50 আছে তো, তাহলে আর ইকুয়ালস টু 50 যদি ওপরে গুণ হয়ে যায়, তাহলে 50/8 থাকলো। এবার তোমরা এটাকে কাটাকুটিও করতে পারবে, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 25, তার মানে হচ্ছে 25/4 থাকলো। এই 25/4টা আমি এই জায়গাটা দেখিয়ে দিই, এই 25/4টাকে তো ভাগ করে দাও 25/4 দিয়ে, তাহলে 4 দিয়ে 4 6 24 করলে 1, দশমিকের জন্য 0, 4 দুগুণি 8, 2 আবার দশমিকের জন্য 0, 4 5 20 থাকলো। তাহলে 6.25%, তাহলে আর কত, 6.25, ঠিক আছে? আর হয়ে গেল আমাদের 6.25, আর হয়ে গেছে আমাদের 6.25, তাহলে পার্সেন্ট, তাহলে 6.25% হবে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এবার আমরা করব 9 দাগের কোশ্চেনটা। 9 দাগের কোশ্চেনটা একটু আমি মানে ছবি একটু এঁকে বোঝাচ্ছি। বলছি একটি কৃষি সমবায় সমিতির, আগে কোশ্চেনটা পড়ে নিতে হবে, না পড়লে তোমরা হট করে আমি কি করবো তোমরা বুঝতে পারবে না। নিজে থেকে স্টপ করো ভিডিওটা, স্টপ করে কোশ্চেনটাকে পড়ে নাও ভালো করে, একবারের জায়গায় দুবার পড়ো, এইবারে কোশ্চেনটা ভিডিওটা দেখো। তাও আমি কোশ্চেনটা একবার পড়ে বুঝিয়ে দিচ্ছি। বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। একটা কৃষি সমবায় সমিতি রয়েছে, এটা হলো সমবায় সমিতি রয়েছে, সমবায় সমিতি, এটা ভালো কোশ্চেন খুব, সমিতি, এটা সমবায় সমিতি রয়েছে, তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে এই যে সমবায় সমিতিটা, এই 4% সরল সুদের হারে ইন্টারেস্ট দেয়। আর কিন্তু ব্যাংক থেকে, এবার আমি চলে আসলাম একটা ব্যাংক, মানে ভাবো SBI ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যা যারা রয়েছে, এরা কি দিচ্ছে, এরা হচ্ছে ব্যাংক অনলি, এটা ব্যাংক, এটা সমবায় সমিতি। এরা বলছে যে স্যার আপনারা, সমবায় সমিতি বলছে স্যার যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে 4% ইন্টারেস্টে আমরা আপনাকে ঋণ দেবো, আপনাকে 4% ইন্টারেস্টে আপনাকে ঋণ দেবো, মানে টাকা আপনাকে ধার দেবো। আর ব্যাংক বলছে যে স্যার আপনি যদি আমাদের কাছ থেকে ইন্টারেস্ট মানে টাকা ধার নেন তাহলে আপনাকে 7.4% ইন্টারেস্টে আমাদেরকে ইন্টারেস্টটা দেবেন আমাদের, মানে আপনি যে টাকাটা নিয়েছেন তার ভিতরে ইন্টারেস্ট দেবেন, সেই টাকার ইন্টারেস্টটা আপনি 7.4% করে দেবেন। আর সমবায় সমিতিতে বলছে 4% সরল সুদ দিতে হয়। তো স্বাভাবিক আমরা এটা ব্যাংক বেশি টাকায় নিচ্ছে, আমি যা টাকা ব্যাংক থেকে নেব তার থেকে বেশি টাকায় আমাকে অনেক টাকাই ফেরত দিতে হবে, সমবায় সমিতিকে অল্প টাকার মধ্যে ওর হয়ে যাচ্ছে। তো এটা গেল একজন কৃষক। এবার একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে, একজন কৃষক বলছে ব্যাংক থেকে টাকা ধার না করে সে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নিয়েছে, টাকা ধার নিয়েছে। কৃষকটা ভাবছে না ব্যাংকে গেলে প্রচুর টাকা দিতে হবে, তাতে সমবায় সমিতির সদস্য হয়ে গেলে আমি ওর থেকে ঋণ পেয়ে যাবো এবং 4% করে আমাকে ইন্টারেস্ট দিতে হবে। তো তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে বলেছে। বাঁচবে জিনিসটা কি বলি, মানে ব্যাংক থেকে আমি টাকা ধার নিলাম, 7.4% আমাকে টাকা ধার দিতে হবে, তো অনেক টাকা সুদ আসল, তো অনেকটা ইন্টারেস্ট দিতে হবে, ব্যাংক বেশি টাকা নেবে আমার থেকে, সমবায় সমিতি আমার থেকে যা হচ্ছে ব্যাংকের তুলনায় কম নেবে। এই যে কম টাকাটা হয়ে গেল, আমাকে যদি ব্যাংকে যদি 500 টাকা দিতে হয়, ব্যাংকে সমবায় সমিতি থেকে আমাকে কত ভাবো 420 টাকা দিতে হলো। সমবায় সমিতিকে 420 টাকা দিলাম আর ব্যাংককে দিলাম আমি
500 টাকা, তাহলে অনেকটা বেশি টাকা নিল ব্যাংক। এই যে মাইনাস করলে 80 টাকা হয়তো, তাহলে ব্যাংক থেকে নিলে 80 টাকা বেশি দিতে হতো, সমবায় সমিতিতে নিলে 80 টাকা কম দিতে হতো। এই যে বাঁচবে জিনিসটা বলেছে না, তো এই 80 টাকাটাই হচ্ছে বাঁচবে, কারণ ব্যাংক থেকে নিইনি, সমবায় সমিতিতে নিয়েছি, 80 টাকা বেঁচে গেল। তো তোমাদেরকে কেউ বললো যে মা বলছে যে যা 5 কেজি আলু কিনে নিয়ে আসিস, তো তোমরা কি করলে যে তুমি দেখলে এই দোকানে মা বলে দিল যে 5 কেজি আলু 100 টাকা নেবে, কথার কথা 100 টাকা নেবে, আর তোমাকে দিয়েছে 100 টাকাই হাতে দিয়েছে, বলেছে 5 কেজি আলু 100 টাকা নেবে, তো নিয়ে আসবি। তুমি কি করলে এক জায়গায় একটা দোকানে বিক্রি হচ্ছে 5 কেজি আলু 100 টাকা, পাশের দোকানে বিক্রি হচ্ছে আর একটা দোকানে 5 কেজি আলু ভাবো 70 টাকা, 5 কেজি আলু 70 টাকা, তাহলে তুমি ওখান থেকে কিনে নিলে কম জায়গা থেকে, তাহলে 30 টাকা বেঁচে গেল। তো এই 30 টাকাটা বেঁচে গেল মানে পড়ে থাকলো তোমার কাছে, এটাকেই বলছে বাঁচা জিনিসটা বললো কোশ্চেনের মধ্যে। এবার আমরা মেইন অঙ্কে চলে আসি। আমি এই ডায়াগ্রামটা আঁকা থাক, আমি মুছছি না। তো কত বছরের জন্য নিয়েছে লোকটা টাকা ধার নিয়েছে, তবে তার বছরে সুদ বাবদ মানে 1 বছরে সুদ বাবদ তাকে কত দিতে হবে। আর সুদ বাবদ, এই সুদ বাবদ মানে হলো গিয়ে বলে দিই, তবে তার বছর সুদ বাবদ কত টাকা দিতে হবে এই একটা জায়গা, আর 7.4% তো একে দিতে হচ্ছে, একে 4%, আর ব্যাস 5,000 টাকা কৃষি ঋণ নেয়, একে আমি 5,000 টাকা, এই যে এর থেকে কৃষি ঋণ নেয় 5,000 টাকা কৃষি ঋণ নেয়, এটাই আমরা এখন বার করব। তাহলে এখানে শুরু করি। প্রথম আমি ধরছি যে সমবায় সমিতি থেকে টাকাটা যদি নিয়েছি, হ্যাঁ, তাহলে কত টাকা হয়। তো সমবায় সমিতিতে ওরা 4% দেবে, 5,000 টাকা, তাহলে আসল কত, আসল হচ্ছে আমার 5,000 টাকা আসল। আর এটা আমি সমবায় সমিতির জন্য বার করছি, কিন্তু সমবায় সমিতির জন্য আসল হচ্ছে 5,000 টাকা। সরল সুদের হার কত, সুদের হার হচ্ছে 4%, মানে এখানে লিখে দেবে যে সমবায় সমিতি বলে হেডিং করবে, সমবায় সমিতি হেডিং করে, আসল হচ্ছে ওর 5,000 টাকা ধার নিয়েছি, সুদের হার ওকে কত দিতে হবে, 4% করে সুদের হার দিতে হবে। আর ওরা হচ্ছে বাৎসরিক বলেছে না, মানে বছরে বলেছে, তাহলে সময়টা 1 বছরের কথাই বলেছে, সময় 1 বছর, তাহলে 1 বছরে তো কিছু সুদ হবে নাকি, তাহলে I = PRT/100, তাই তো। তাহলে P কত, P আমাদের বেরিয়েছে 5,000 রয়েছে, R এর মান 4, T এর মান হচ্ছে 1, তাহলে করলাম 0 0 ক্যান্সেল আউট হবে, তা থাকছে কত 50 × 4, মানে 5 4 20, 200 টাকা, মানে 200 টাকা প্রতি বছর, মানে 1 বছরে সমবায় সমিতিকে 200 টাকা দিতে হবে। সুদটা কত দিতে হবে, সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে 1 বছরে 200 টাকা দিতে হবে। এবার চলে আসি ব্যাংক, তাহলে আমি এটা মাথায় রাখবে, সমবায় সমিতি আমার থেকে কত, এটা নোট করে নেবে। এবার সমবায় সমিতি আমার থেকে 1 বছরের সুদটা কত নিল, সমবায় সমিতি আয় হচ্ছে 200 টাকা, এটা লিখে রাখলাম এখানটায় এটা। এবার পরের হেডিংটা হচ্ছে ব্যাংকের জন্য, ব্যাংক, এটা বেঙ্গলিতে লিখবে, ব্যাংকের জন্য, ব্যাংকের ক্ষেত্রে, আগেরটা হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে আসলটা কত যদি নিতাম, এবার বলে স্যার এটা তো ব্যাংক থেকে তো নেওয়া হয়নি, হ্যাঁ ব্যাংক থেকে নেওয়া হয়নি, যদি নিতাম তাহলে কি হতো সেটাই বার করা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে ওই 5,000 টাকায় থাকবে যদি নিতাম, আর আসল আর সুদের হার আর হচ্ছে 8টা কত 7.4%, 7.4% PR, আর T হচ্ছে সময়, তাহলে T = 1 ইয়ার, প্রত্যেকের ক্ষেত্রে 1 ইয়ার বার করলাম, মানে 1 বছর, তাহলে সুদ বার করি, সুদ = 5,000 × 7.4 × 1, মানে PRT, T হচ্ছে 1 আর T, PRT/100 করলাম, এত টাকা, তাহলে 0 0 ক্যান্সেল আউট হলো, তাহলে কত 50 × 7.4, এত টাকা। তোমরা এটা গুণ করে নেবে রাফে,
রাফে গুণ করে কত হয় এখানে লিখে দেবে। তাহলে এখানে আমি একবার লিখে দিচ্ছি 20 শূন্য হাতে 2, 5 সাথে 35, 36, 37, 0 1, মানে শূন্যটা কেটে গেল। তারপরে থাকছে কত 370 টাকা। 370 টাকা। এটা একটু গুণটা কিন্তু 5 20 শূন্য হাতে 2, 5 সাথে 35, 36, হ্যাঁ ঠিকই আছে। তাই সুদটা হচ্ছে 370 টাকা। এটা কাদের? যদি ব্যাংক থেকে নিতাম তাহলে 370 টাকা দিতাম, যদি ব্যাংক থেকে নিতাম তাহলে 370 টাকা দিতে হতো। আর সমবায় সমিতি থেকে যদি নিই টাকাটা, তাহলে আমাকে 200 টাকা দিতে হবে সুদ। তাহলে আমার কত টাকা বেঁচে গেল? 370 - 200, 370 - 200 হবে তো, তাহলে 170 টাকা আমার বেঁচে গেল। তাহলে ওরা কি বলেছে যে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এগুলো মুছে দিলাম। সুতরাং বছরে সুদ বাবদ টাকা বাঁচবে ইকুয়ালস টু 370 - 200 টাকা, মানে 170 টাকা। তার মানে 170 টাকাটা, এই 170 টাকাটাই আমাদের বেঁচে গেল। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। এবার নেক্সট কোশ্চেন। তো পরেরটা বলছে ওরা যে যদি 10 নম্বর কোশ্চেন, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, ওরা কি বলছে 292 টাকার কি বলছে একদিনের সুদ বলে দিল, কিন্তু মানে আইটা বললো কত 5 পয়সা। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে, খুব ভালো করে। টাকা আছে, পয়সা আছে, ইউনিট মানে একক দুটো আলাদা আছে, ঠিক আছে? খুব ভালো জায়গা করে এটা বুঝতে হবে যে টাকা আছে, পয়সা আছে, এটা কিন্তু চেঞ্জ আছে, হ্যাঁ আলাদা। ওরা বলছে যে 292 টাকা একদিনের সুদ 5 পয়সা যদি হয়, তবে সরল সুদের হারটা কত? কি বলছে? সরল সুদের হারটা কত? ওটা বলছে যে সরল সুদের হার কত। তো আমরা ধরে নিলাম যে আসলটা কত, পি মানে বলে দিয়েছে আমাদের আসল কত, আর 292 টাকা। 292 টাকা আসল। এবার পি হয়ে গেল আমাদের, আর সুদের হার আমরা জানি না। তো সময়টা কত? সময় বলেছে ওরা 1 দিন। কত বলেছে? সময় বলেছে 1 দিন, ঠিক আছে? বাট এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, 1 দিন বলেছে, আর আমি বলেছি অলওয়েজ সুদ কষা হোক আর যৌগিক বা চক্রবৃদ্ধি হোক, সবকটাতেই কিন্তু সময় মানে বছর। তা 1 দিন আর 1 দিনকে আমি বছরে শিখিয়েছি আগের দিন। 1 দিন কত বছর? 1/365 এত বছর হয়ে গেল। ক্লিয়ার? তো 1 দিন হলো বছর। এবার ওরা বলছে যে ওরা সুদটাও বলে দিচ্ছে। তার আগে আমি ধরি সুদের হার। ওরা তো বলে দেয়নি সুদের হার, আমাকে আবার বার করতে বলেছে। তাহলে লিখি, ধরি সুদের হার 8%, সুদের হার 8%। আর সুদটা ওরা বলে দিয়েছে, তাহলে সুদ ইকুয়ালস টু, এবং সুদ ইকুয়ালস টুটা কত বলেছে? সুদ বলেছে 5 পয়সা। 5 পয়সা। এটা কিন্তু টাকা আছে। 292টা কি আছে? 292 কিন্তু আমাদের টাকা আছে। 292টা আমাদের টাকা। তাহলে 292টা যেহেতু আমাদের টাকা আছে, এটাকে পয়সা করে নিই। 1 টাকা মানে কত? 100 পয়সা। 2 টাকা মানে 200 পয়সা। 2 গুণ 100, 2 গুণ 100। 3 টাকা মানে 3 গুণ 100। 10 টাকা কত পয়সা? 10 গুণ 100। 5 টাকা 5 গুণ 100। মানে টাকা থেকে পয়সায় যেতে গেলে, আমরা টাকা থেকে যদি পয়সায় যেতে চাই, টাকা থেকে পয়সা আমরা 100 দিয়ে গুণ করি টাকাটাকে, তাহলেই পয়সা পেয়ে যাই। 2 টাকা কত পয়সা? 2 গুণ 100। 5 টাকা কত পয়সা? 5 গুণ 100। তাহলে আসল হচ্ছে 292 টাকা। এখানে পয়সায় করে নিই
টাকা থেকে পয়সা করার জন্য কী করব, 100 দিয়ে গুণ। তাহলে এখানটায় আমি এই জায়গাটাতেও লিখে নিতে পারি একবারে, এই জায়গাটাতে 292 টাকা ইকুয়ালস টু 292 গুণ 100, এটা 292 আছে, হ্যাঁ এত পয়সা হয়ে গেল। এবার এটা হচ্ছে পয়সা, 292 মানে 29200 এত পয়সা। আর সময়টা কত ছিল, সময় একদিন বা 1/365, এটা তো যা ছিল তাই। সুদ আমরা 5 পয়সা পেলাম, সুদ আমরা 5 পয়সা পেয়ে গেলাম, ঠিক আছে এইটা। তাহলে এবার নিজে থেকে সুদ বার করি। তো সুদ ইকুয়ালস টু, আবার নিজে থেকে সুদ বার করছি, সুদ ইকুয়ালস টু PRT/100, PRT/100। তো পি তো পি রয়েছে, পি কত 29200, আর কত আর তো আরই, টি কত 1/365, এখানে 365 দিলাম, 100 হয় নিচে দিলাম। ক্লিয়ার হলো এই পর্যন্ত? PRT/100 কী বার করলাম, একদিনের সুদ, তাই এক ধরেছি যে 1/365 এটা। ওরা একদিনের সুদ কত বলেছে, 5 পয়সা, ওরা বলে দিয়েছে একদিনের সুদ 5 পয়সা। তাহলে আমি নিজে থেকে একদিনের সুদ বার করি, এত, সেখানে 0 0 0 0 কাটলো, তাহলে থাকছে কত 292 গুণ R/365, ঠিক আছে। এবার কাটাকুটি করব। কাটাকুটি করার আগে এইটা সুদটা আমার এত বেরিয়েছে, তো সুদটা আমার এত বেরিয়েছে, এটা আমার সুদ বেরিয়েছে, তাহলে এটা আমার সুদ বেরিয়েছে। ওরা আবার সুদ বলেছে 5 পয়সা, ওরা বলছে একদিনের সুদ হচ্ছে 5 পয়সা, আর আমি বার করেছি একদিনের সুদ হচ্ছে আমার এত পয়সা। কেন পয়সায় বললাম, কারণ আমি এই টাকাটাকে তো পয়সায় লিখে যাই, এই যে 29200 এটা পয়সা, তো আমি তো পয়সাতেই তো নিয়েছি, সব একই ইউনিট রাখতে হবে, তো দুটো থেকে পয়সায় নিয়েছি। তো সুদ হচ্ছে আমার এত পয়সা, আর ওরা বলেছে আমাদের 5 পয়সা, ঠিক আছে। তাহলে এটা সুদটা এত আছে, সুদটা 5 পয়সা আছে, দুটো মিশিয়ে দেবো, কারণ ওরা বলেছে সুদ 5 পয়সা, আমি বলছি সুদ বার করেছি এত, তাই দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে তাহলে কত আছে, 292 ইন্টু R/365, 292 ইন্টু R/365, এটা ইকুয়ালস টু 5 পয়সা। এখান থেকে আমি বলছি যেই 365 থাকবে, এর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে কত দিয়ে কাটা যাবে, এটা তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমি তোমাদেরকে আগের দিনই বলে দিয়েছি যে অলওয়েজ টার্গেট রাখবে 73 দিয়ে চেক করে দেখা। আমরা কি করি, 2 দিয়ে দেখি, নয় 7 দিয়ে দেখি, 7 দিয়ে না গেলে 11 দিয়ে দেখি, 13 দিয়ে দেখি, এরকম করে করে দেখতে থাকি, 19 দিয়ে দেখি, কিন্তু 73 দিয়ে আমরা দেখব। আমরা যদি দেখি 73 এর সাথে 5 গুণ করলে 365, আবার 73 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে পাচ্ছি 292, 4 3 4 12 2 হাতে 1, 4 7 28 আর 1 29, 292। তাহলে একে 73 দিয়ে কাটলে 5 পাবো, আর একে 73 দিয়ে কাটলে 4 পেয়ে যাব। এবার তাহলে উপরে থাকছে কত, 4R/5, নিচে আছে 5। এবার 4R ইকুয়ালস টু 5 5 25 হয়ে গেল বজ্রগুণন হয়ে, তাহলে R ইকুয়ালস টু 25/4, নিচে নেমে গেল 25/4। তাহলে একে যদি আমরা পয়েন্টে করে দিই, তাহলে 25কে 25 আছে 4 দিয়ে, 4 6 24, 1 পয়েন্টের জন্য 0, 4 দুগুণি 8, মাইনাস করলে 2, পয়েন্টের জন্য আবার 0, 4 5 20, 6.25। তাহলে অ্যান্সার কত হলো, 6.25। তাহলে পার্সেন্টেজটা কত, সুদের হারটা হচ্ছে 6.25%, 6.25%। আর নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের আজকে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে, এবার টাইম চেয়েছে কত বছরে, আগেরটা আমাদের আর চেয়েছিল, আমরা আর ধরে নিয়েছি, পি চেয়েছিল পি ধরে নিয়েছি, টি চেয়েছিল টি ধরে নিয়েছি। এই কোশ্চেনটা তো তাই, যে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। মানে কিছু টাকা আছে 8% সরল সুদের হারে, কোনো ব্যাংক থেকে বা কারো থেকে ধার নিলাম বা নিয়েছি, আমার কাছে আছে টাকাটা, তো বলছে 600 টাকার সুদ, তাহলে আমাদের আসল কত, পি। যখন ভিডিওটা দেখবে বইটা বার করে নেবে, বইটা বার করে পাশে রেখে এবার মেলাবে,
আসল হচ্ছে পি টাকা, আসল হচ্ছে পি টাকা। তো সুদের হার আমি ধরে নেব, এখানে না বলে দিয়েছে, সরি এটা বলে দিয়েছে যে 8%, ঠিক আছে 8% বলে দিয়েছে। সুদের হার 8%, আর কত বছরে বলেছে 600 টাকার সুদ। তো আসলটা পি মানে বলে দিয়েছে 600 টাকা, পি এর জায়গায় আমি 600 টাকা লিখলাম 8% সরল সুদের হারে। আর বলেছে সুদ বলে দিয়েছে এটা 168 টাকা, আই ইকুয়ালস টু 168 মানে সুদ, এটাই হলো সুদ 168 টাকা। তাহলে পি জানি আমরা, আর জানি, সুদটা জানি। তাহলে ধরি টি বছর, ধরি সময় টি বছর, সময় ইকুয়ালস টু টি বছর। কত সময় বলেছে, কত বছরে সুদটা 168 হবে, কত বছরে। তো কত বছরে বলেছে, তাহলে আমি নিজে থেকে সুদটা বার করি, কত হবে, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। পি এর মান বলেছে 600, আর এর মান বলেছে 8, আর টি এর মান তো টি বাই 100, 0 0 ক্যান্সেল আউট হলো, 6 8 48, তাহলে 48t এত টাকা। এই টাকাটা কি বেরিয়েছে, সুদ বেরিয়েছে। আমি ধরে নিয়েছি যে টি বছর পর সুদ হবে 168, তাহলে টি বছর পর সুদ হচ্ছে আমার 48t বেরিয়েছে। ওরা সুদ বলে দিয়েছে 168, তাহলে প্রশ্ন অনুসারে 48t ইকুয়ালস টু 168, তাহলে টি এর মান কত হবে 168 বাই 48, 2 দিয়ে কাটলাম 24 দুগুনি 48, 2 দিয়ে কাটলে 8 দুগুনি 16, 4 দুগুনি 8, 2 দিয়ে কাটলে কত হবে 12 দুগুনি 24, 2 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 6 দিয়ে কাটলে 6 দিয়ে 2, আর 6 দিয়ে করলে 7, তাহলে টি আমার দাঁড়াচ্ছে 7/2 এত বছর। তাহলে 7/2 আছে, একে আমরা পুরো পূর্ণ ভগ্নাংশে করবো, মানে যতগুলো আমি আগে এখনো পর্যন্ত যা কোশ্চেন করিয়েছি সবার অ্যান্সারগুলো তুমি যদি পুরো পূর্ণ ভগ্নাংশে যদি রেখে দাও, পুরো পূর্ণ ভগ্নাংশে মানে এরকম, এই যে পূর্ণ ভগ্নাংশ 2 × 1/2 এরকম টাইপের রেখে দাও, ব্যাস একদম এক্স্যাক্ট অ্যান্সার এটা বেরোবে। তুমি বইয়ের সাথে অ্যান্সার মিলিয়ে নেবে, সব জায়গাতে তাই থাকবে। আর 2-1 পুরোনো বইতে ওই যে ভেঙে যেটা দেখিয়েছিলাম সেরকমও থাকতে পারে, কিন্তু পূর্ণ ভগ্নাংশে লিখবে, অলওয়েজ অ্যান্সার আমাদের ঠিক হয়ে যাবে। আর টি এর মান আমাদের বেরিয়েছে 7/2, তো 7/2 আমি এই জায়গাটা একটু মুছে দিয়ে দেখাই, তো 7/2 বেরিয়েছে, তো 7/2 বেরিয়েছে আমাদের। তো 7/2কে যদি 2 দিয়ে করলে 3 দুগুনি 6, মাইনাস করলে 1, তাহলে 3 পূর্ণ 1/2, 3 পূর্ণ, তাহলে 7/2 বছর মানে 3 পূর্ণ 1/2 বছর, ব্যাস এটাই হলো অ্যান্সার আমাদের, 3 পূর্ণ 1/2 বছর হবে। এবার পরের কোশ্চেনটা ওটা 13 নম্বর বলেছে, 12 নম্বর কোশ্চেনটা, 12 নম্বর কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, খুব 13 নম্বরটাই হচ্ছে এবার সব থেকে মেইন কোশ্চেন। 13 নম্বর 14 নম্বর থেকে শুরু করে পুরো 20 পর্যন্ত। তো আমাদের 12 নম্বরটা বলি, বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। বলছে 10% সরল সুদের হারে, 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে এলাম। তাহলে 800 টাকা ব্যাংকে জমা দেওয়া মানে পিটাই হচ্ছে আসল, মানে পিটাই হচ্ছে 800 টাকা, আসলটাই হচ্ছে 800 টাকা, পি মানেই তো আসল, তাহলে এটাই হচ্ছে 800 টাকার কথা বলা হয়েছে। তো এই 800 টাকাটা ব্যাংকে রাখা হয়েছে, সরল সুদের হার কত 10%। বলছে 7 বছরে এই সুদে আসলে 1200 টাকা পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। 800 টাকা ব্যাংকে জমা দিয়ে আমি সুদে আসলে পেয়েছি 1200 টাকা, তবে ওই টাকা কত সময়ের জন্য ছিল। সময়টা আমি কী ধরে নেবো, আমি বুঝিয়ে করাই। ওরা সুদ আসল কত বলেছে, সুদ আসল বলেছে, বলেছে যে 1200 টাকা, সুদ আসল বলেছে 1200 টাকা, সুদ আসল 1200 টাকা। আসল হচ্ছে আমার, আসল কত আছে, আসল হচ্ছে 800 টাকা,
সুতরাং সুদ ইকুয়ালস টু 1200, সুদ আসল হচ্ছে 1200 টাকা, তাহলে আসল হচ্ছে 800 টাকা, তাহলে সুদ কত হবে? তো সুদ ইকুয়ালস টু 1200 মাইনাস 800 টাকা। সুদ আসল হচ্ছে 1200 টাকা, আসল হচ্ছে 800 টাকা, সুদ হবে, সুদ আসল থেকে আসলটা বাদ দেবো, মানে সুদ আসল থেকে আসলটা মানে আমার টাকাটা বাদ দিলেই সুদটা পাওয়া যাবে। তাহলে 1200 মাইনাস 800 করলে 400 টাকা। এই 400 টাকাটা হচ্ছে সুদ, 400 টাকাটা হচ্ছে আমার সুদ। আর সুদের হার, তাহলে পি ইকুয়ালস টু, আমরা আসলটা আমরা জেনে গেলাম যে পি ইকুয়ালস টু আমাদের 800 টাকা। আর এখান থেকে আমাদের বলে দিয়েছে 10% সরল সুদের হারে, তাহলে আর হচ্ছে আমাদের 10%। আর কত বছরে, তাহলে আমি ধরে নিলাম সময় হচ্ছে টি বছর। নিজে থেকে সুদ তো আমরা বার করে নিলাম 400 টাকা, আলাদা করে আবার নিজে থেকে সুদ বার করে নিই। তো আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, মানে পি হচ্ছে 800, আর হচ্ছে 10, টি হচ্ছে টি বাই 100। এটা হচ্ছে সুদ বেরিয়েছে, আইটা হচ্ছে সুদ, ওরা আবার সুদ বলেছে 400 টাকা, তাহলে প্রশ্ন অনুসারে এটা ইকুয়াল। তাহলে প্রশ্নানুসারে 800 ইন্টু 10 ইন্টু টি বাই 100 ইকুয়ালস টু 400। এটা সুদ বেরিয়েছে, তাহলে ওটা 400 হয়ে গেল। এবার দুদিকে 0 0 0 0 কাটলাম, তো থাকছে 10 আর 8 মানে 80, 80 টি ইকুয়ালস টু 400। তাহলে টি ইকুয়ালস টু 400 বাই 80, 80টা নিচে নেমে যাবে, 0 0 কাটলো, 8 দিয়ে করলাম 5 8 40, তাহলে টি এর মান হচ্ছে 5। তাহলে 5 বছর, এটা সময় হবে কত? 5 বছরে এটা সুদটা আমরা সুদ আসলটা 1200 টাকা হয়ে যাবে। এবার 13 দাগের কোশ্চেনটা, 13তে বলছে কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে এত টাকা, 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে। তো এই কোশ্চেনে কিন্তু লেখার মধ্যেই যে ইম্পর্টেন্ট জিনিস আছে লিখবো, এটা একটু দেখবে। 7 বছরের সুদে আসলে 7000 টাকা হয়, তো 7 বছরের সুদে আসলে, তাহলে আমি লিখছি 7 বছরে, লিখি 7 বছরে সুদ আসল বলেছে, তাহলে আমি এভাবে লিখি যে আসল প্লাস কত সুদ, আসল প্লাস কত হচ্ছে 7 বছরে আসল, আর হচ্ছে আসল প্লাস সুদ হচ্ছে 7100 টাকা, তাই তো? আসল প্লাস সুদ হচ্ছে 7100 টাকা। এটা 7 বছরের আসল প্লাস সুদ হচ্ছে এটা। আর বলছে 4 বছরের সুদে আসলে এত টাকা হচ্ছে, তাহলে আমি লিখছি এই লাইনটাকে এইভাবে না লিখে অন্যভাবে লিখি, আসল প্লাস 7 বছরের, প্রথমটা 7 বছর তো 7 বছরের সুদ ইকুয়ালস, বলতে পারি তো যে আসল আর 7 বছরের সুদ, এটা হচ্ছে 7100 টাকা। ক্লিয়ার? আর বলছে 4 বছরের সুদ আসল, তো আসল প্লাস 4 বছরের সুদ, এই অঙ্কটা এইভাবে করি, ইজি হবে। আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7100 টাকা, আসল প্লাস 4 বছরের সুদ এটাকে 6200 টাকা। এইটা পজ করে একবার দেখে নাও যে এটা বোঝা যাচ্ছে কিনা। আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7100, মানে 7 বছরের সুদ আসল হচ্ছে এটা, একে লিখলাম আসল প্লাস 7 বছরের সুদ, ওই আসলটা সেম রয়েছে, আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে 6200 টাকা। সাজিয়ে নিলাম, মাইনাস করছি, এস মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস করলে সবার সাইন চেঞ্জ করে দিতে হবে, তাহলে আসল ক্যান্সেল আউট। কত থাকছে 7 আর 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ মাইনাস করছি, যে মাইনাস, তাহলে কত থাকবে 3 বছরের সুদ, 3 বছরের সুদ পেলাম। আর এটা যদি মাইনাস করি কত পাবো? 7100 মাইনাস 6200, 0 2 দিয়ে করলে 9, 6 রেখে 7, তাহলে 900 টাকা, 900 টাকা পাচ্ছি। 900 টাকা, 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। সুতরাং 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, তাহলে আমি 1 বছরের সুদ বার করি। সুতরাং 1 বছরের সুদ, তাহলে এই লাইনটা বোঝা গেল। মাইনাস করে দিয়ে 3 বছরের সুদ কত পেলাম? মাইনাস করে 900 টাকা, তাই 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। সুতরাং 1 বছরের সুদ ইকুয়ালস টু 900/3 হবে না?
কম হচ্ছে, তাহলে ইকুয়ালস টু 300 টাকা, এগুলো 300 টাকা। তাই 1 বছরের সুদ আমরা পেলাম 300 টাকা। 1 বছরের সুদ হলো 300 টাকা। আমি যে কোনো একটা বার করবো, ওই 7 বছর বা 3-4 বছরের মধ্যে যে কোনো একটা, কি একটা সেটা বলি। 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা, আমি 4 বছর বা 7 বছর যে কোনো একটাকে নিই, তাহলে 4 বছর সুদটা দিয়েই করি, ছোটো আছে তাই। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। এবার মেইন অঙ্কে ঢুকছি। 1 বছর সুদ কিন্তু আমি পেয়ে গেছি। একটা পেনের দাম জানা থাকলে আমি 2টো পেনের দাম বার করতে পারি। একটা পেনের দাম 10 টাকা, 5টা পেনের দাম কত, 50 টাকা, 6টা পেনের দাম 7টা, সব বার করতে পারবো। এক বছর সুদ পেয়ে গেলাম, তাহলে 4 বছরের সুদটা বার করি। সুতরাং 4 বছরের সুদ হবে কত, যে কোনো একটা বার করতে পারো, 7 বছরের সুদও বার করতে পারো। ঠিক আছে, 7 বছর দিয়ে বোঝাই, যখন প্রথমে আছে এখন ওটা যে কোনো একটা। তো সুতরাং 1 বছরের সুদ হচ্ছে এত টাকা, তাহলে 7 বছরের সুদ কত হবে, 7 বছরের সুদ ইকুয়ালস, খুব ভাইটাল কোশ্চেন কিন্তু এটা, খুব ভাইটাল কোশ্চেন। তো 7 বছরের সুদ হবে, 1 বছরের সুদ 300 টাকা, তাহলে 7 বছরের সুদ 7 ইন্টু 300 টাকা, মানে 2100 টাকা। ওকে, তাহলে 7 বছরের সুদ হচ্ছে 2100 টাকা। 7 বছরের সুদ আসল কত, 7100, তো এটা বইতে বলে দিয়েছে। 7 বছরের সুদ হচ্ছে 7100, আর 7 বছরের সুদ আসল হচ্ছে 7100, আর 7 বছরের সুদ হচ্ছে 2100 টাকা। তাহলে 7 বছরের সুদ পেয়ে গেছি। সুতরাং 7 বছরের সুদ আসল তো 7100 টাকা, মানে 7100। সুতরাং আসল কত বার করি, এটা হচ্ছে 7 বছরের সুদ আসল, আর এটা হচ্ছে 7 বছরের সুদ। তাই সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দিই আসল পাবো, তাহলে আসল ইকুয়ালস টু 7100 মাইনাস 2100 টাকা। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, 5000 টাকা। ঠিক আছে, মাইনাস করলে পাওয়া গেল আমাদের আসল হচ্ছে 5000 টাকা। তার মানে আসলটা আমরা পেয়ে গেছি। এবার ওরা বলছে যে মূলধন কত, তাহলে মূলধনটা আসল আমরা পেয়ে গেলাম 5000 টাকা। বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। তাহলে আমাদের কাছে আসল কত, 5000 টাকা। কার আসল হচ্ছে 5000 টাকা। 7 বছরের সুদ কত, 2100 টাকা। 7 বছরের সুদ হচ্ছে 2100 টাকা। তাহলে আমি ধরে নিলাম যে সময়, ওরা বললো যে সময়টা কত, তাহলে আমরা ধরে নিই সময়, ওই সুদের হার কত, আমি ধরে নিই যে সুদের হার আর পার্সেন্ট, সুদের হার আর পার্সেন্ট। তাহলে আমি সেই 7 বছর ধরে বার করেছি, তো 7 বছরেরই সব ইনফরমেশন দিয়ে কাজ করছি। সুদের হার আর পার্সেন্ট, আসলটা কত, আসল 5000 টাকা, আসল 5000 টাকা। সময় কত, 7 বছর, সময় 7 বছর। আমাদের কিন্তু ওই ক্যালকুলেশন করে 5 আসলটা বেরিয়ে গেছে। আসল হচ্ছে 5000 টাকা, সময় হচ্ছে 7 বছর, আর সুদটা কত, কোন বছরের সুদ, এই 7 বছরের সুদ কত, 2100 টাকা, 2100 টাকা, 2100 টাকা। সুতরাং 7 বছরের সুদ বার করব, সুতরাং আবার নিচে থেকে সুদটা বার করব। তাহলে সুদ ইকুয়ালস টু, মানে আই ইকুয়ালস টু PRT/100, পি কত 5000, আর ই হচ্ছে টি এর কত 7/100, PRT/100। এখানে 0 0 কেটে গেছে, থাকছে কত 50 ইন্টু আর ইন্টু 7, এটা। আর এবার সুদটা কার বার করলাম, 7 বছরের সুদ বার করেছি, 7 বছরের সুদ বার করেছি। তো 4 বছর আর বার করবো, কারণ 7 বছর দিয়ে তো কাজ করেছি, তো 7 বছরকেই করবো। যে 4 বছর ধরে করবে সে 4 বছর দিয়ে করবে। তো 7 বছরের সুদ হচ্ছে এত টাকা, আবার 7 বছরের সুদ বার করা আছে 2100 টাকা। তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে, এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে প্রশ্নানুসারে 50 ইন্টু আর ইন্টু 7, এটাই হবে 2100। তাহলে আর এর মান রেখে দিই, আর একদিকে রেখে দিই, বাকিগুলোকে নিয়ে নিই। তাহলে 2100/50 নিচে নেমে গেল, 7টাও নিচে নেমে যাবে। তাহলে এখানে 0 দিয়ে 0 0 কাটলাম, 7 দিয়ে
2100কে কাটলে 30 হয়, আর 5 দিয়ে 30কে কাটলে 6, তাহলে আর এর মান 6, আর এর মান 6%। ব্যাস বেরিয়ে গেল। তাহলে আর এর মান 6%। এটা এই জায়গাটা পারলে আরেকবার একটু রিপিট করে দেখে নাও, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। আর আমাদের থাকলো তাহলে 14 নাম্বারটা এবার এই পেজে। বলছে একই সময় অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। তা এটা হচ্ছে বলছে অমল রায়, এটা অমল, এটা হচ্ছে পশুপতি, এটা অমলেরটা, আর এটা হচ্ছে পশুপতি। অমলের ক্ষেত্রে বলছে অমল টাকা রাখছে ব্যাংকে। অমল কোথায় রাখছে? অমল রাখছে ব্যাংকে। আর পশুপতি রাখছে পোস্ট অফিসে। এই যে অমল রাখছে ব্যাংকে আর পশুপতি রাখছে পোস্ট অফিসে। অমলের ক্ষেত্রে বলছে দুজনেই 2000 টাকা করে জমা রেখেছে, দুজনেই 2000, এও 2000 টাকা রেখেছে, এও 2000 টাকা। তাহলে এটাই হচ্ছে আসল। অমলের ক্ষেত্রে এটা আসল, পোস্ট অফিসের ক্ষেত্রে এটা আসল। বলছে কত বছর পর? না 3 বছর পর। তাই 3 বছর, এও তো 2000 টাকা রেখেছে, এও 2000 টাকা রেখেছে, দুজনের ক্ষেত্রেই বছরটা সমানও বলে দিয়েছে আবার 3 বছর পর, তাহলে দুজনের ক্ষেত্রে 3 বছর। তাহলে সময়টা আবার কত? 3 বছর। সময় কত? 3 বছর। এটা গেল, সময় 3 বছর। এবার বলছে বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা পান। এইটা কি 2360 টাকা সুদ সহ? তাহলে এইটাই 2300 সুদ, এটা সুদ সহ পাওয়া মানে কি? সুদ আসল। সুদ সহ মানে কি? সুদ আসল। তাহলে সুদটা কত? তাহলে এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল। সুদ আসল হচ্ছে 2000, তাহলে সুদ কত হবে? 2360 মাইনাস 2000 টাকা, মানে 360 টাকা। কার ক্ষেত্রে? ব্যাংকে। অমল 2000 টাকা রেখেছে, 3 বছর পর দেখতে পাচ্ছ ওর অ্যাকাউন্টে 2360 টাকা আছে। তাহলে সুদ কত? 2360 মাইনাস 2000, মানে 360 টাকা ওকে বেশি দেওয়া হয়েছে, 360 টাকা ওকে সুদ দেওয়া হয়েছে। পশুপতির ক্ষেত্রে যদি দেখি, পশুপতির ক্ষেত্রে বলেছে ওকে 2480 টাকা দেওয়া হয়েছে। কত? 2480 টাকা। তাহলে এটাই হচ্ছে ওর সুদ আসল। পশুপতিকে দিয়েছে, কে দিয়েছে? পোস্ট অফিস দিয়েছে 2480। তার মানে সুদ পশুপতির ক্ষেত্রে অর্থাৎ পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা কত? 2480 মাইনাস 2000, মানে 480 টাকা। 480 টাকা হচ্ছে সুদ। এই জায়গাটা বোঝা গেল। তাহলে পশুপতির ক্ষেত্রে সুদটা হচ্ছে 480 টাকা, অমলের ক্ষেত্রে সুদটা হচ্ছে 360 টাকা। এই পর্যন্ত বোঝা গেল। একটা আমি সার্ভে করে করলাম। এইবার বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? দেখো সুদ যখন চেঞ্জ হয়েছে, সময় টময় সবারই দুজনের সময় এক, টাকাটাও এক, তার মানে চেঞ্জটা কত সুদের হারে? তাহলে আমি ধরলাম এর সুদের হারটা, এর সুদের হার R1%, আর এর সুদের হারটা কত? R2%। মানে আমি দুজনের ক্ষেত্রে আর ধরবো, এর জন্য তুমি বলবে কেন দাদা তুমি দুজনের ক্ষেত্রে তো আর ধরো, আর ধরে অঙ্কটা হবে না? আর ধরে হবে না, কারণ সুদের দেখো সুদের হার যখন টাকাটা চেঞ্জ হয়ে গেছে, তো সবই সমান সেম। তাহলে এর ক্ষেত্রে R1%, এর ক্ষেত্রে R2, মানে এর ক্ষেত্রে আলাদা এক্স হলে এর ক্ষেত্রে ওয়াই, এটাই সেটাকে ডিফারেন্স R1 R2। সুদের হার হচ্ছে R1 R2%। ওরা বলছে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? মানে কি বার করতে বলছে? R1/R2, মানে R1/R2, এটাই তো R1:R2, এটাকে তো ভাগ বুঝি আমরা, এটা আমাদেরকে বার করতে বলছে। তাহলে আমাদের R1:R2 বার করতে বলছে। আমরা এই টপিকটা বুঝতে পারলাম। অমল 2000 টাকা, সময় 3 বছর, ওর সুদটা কত? 360 টাকা, আর এরও 3 বছর 2000 টাকা, বাট সুদটা কত? 480 টাকা। গেল। তো অমলের ক্ষেত্রে আমি সুদ বার করি নিজে থেকে। সুদ ইকুয়ালস টু, সুদ তো অমলের জানি 360, নিজে থেকে বার করছি। PRT/100 মানে 2000
পি আর কত, আর হলো R1, টি কত 3 বছর বাই 100, এটা কি অমলের বেরিয়েছে, 0 0 দিয়ে কেটে যায়, তাহলে কত 3 20 60, 60 R1। আর এর ক্ষেত্রে সুদ কত, 2000 টাকা, এরও 2000, সময় কত 3 বছর, তাহলে আর এর হলো R2, পি আর টি মানে টি মানে কত 3 বছর বাই 100, 0 0 0 0 ক্যান্সেল, তাই 3 20 60, 60 R2 হলো। কিন্তু এর ক্ষেত্রে মন দিয়ে দেখবে, এর ক্ষেত্রে সুদটা 60 R1, এর ক্ষেত্রে 60 R1, তাহলে এইটাই তো 360 টাকা, তাই না? এর সুদ বার করলাম 60 R1, আর এর সুদ তো 360 টাকা, তাহলে 60 R1 ইকুয়ালস টু 360 হলো। তাহলে R1টাকে রাখি, R1 ইকুয়ালস টু 360 বাই 60, মানে 60 0 0 কেটে গেল, 6 দিয়ে 36কে কাটলে 6, তাহলে 6, তাহলে R1 কত পেলাম আমরা 6, R1 কত পেলাম আমরা 6 পেয়ে গেলাম। এটা কার R1টা কার, এটা কিন্তু ব্যাংকের R1 হচ্ছে 6 পেলাম। ব্যাস, এবার পরেরটা আসি, পোস্ট অফিস বা পশুপতির ক্ষেত্রে আসি। ওর হলো 60 R2, সুদ বেরিয়েছে 60 R2, কিন্তু ওর কত বলেছে 480, সুদটা 480 আর বলেছে হচ্ছে 60 R2, তাহলে 60 R2 ইকুয়ালস টু 480, তাহলে R2 ইকুয়ালস টু 480 বাই 60, 0 0 কাটলো, 6 দিয়ে 6তে 48, তাহলে R2 ইকুয়ালস টু 8, তাহলে R2 ইকুয়ালস টু 8, তাহলে পশুপতির ক্ষেত্রে R2 হচ্ছে 8, আর মানে R1 বেরিয়েছে 6 আর R2 বেরিয়েছে আমাদের 8। ব্যাস, ব্যাপারটা বোঝা গেল। আমি প্রথমে 2000 টাকা আমাদের বলে দিয়েছি, এরও 2000, এরও 2000, এরও 3 বছর, এরও 3 বছর, এর সুদ বলে দিয়েছে, এই সুদ আসল বলেছে, তাই সুদ বার করে মাইনাস করে 360, এর 360 সুদ, এর 480, এর তাহলে R1 এর R2 সুদ নিজের মতো করে বার করলাম, তাহলে মিশিয়ে দেবো 360-এর সাথে, বার করলাম, R2ও বার করলাম এখান থেকে। এবার ওরা কি বলেছে R1 R2 বার করতে, ওরা বলেছে R1 ও R2 অনুপাত বার করতে, R1 ও R2 অনুপাত। তাহলে অনুপাত মানে কি, R1 বাই R2 এটাও রিপ্রেজেন্ট করতে পারি, R1 বাই R2 কত, R1 এর মান কত, অথবা এইভাবে লিখি, অনুপাত R1 ইস টু R2, R1 এর মান 6, R2 এর মান কত 8, তাই তো? তাহলে দুদিকে কাটা যায়, 6:8 মানেই তো 6/8, 6:8 মানে তো 6/8, তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, মানে 3:4, 3/4 মানেই তো 3:4, উপরে 3 নিচে 4, তাহলে 3:4, তাহলে R1 ইস টু R2 কত হবে 3:4।